সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গত ৬ মাস আগেও কেউ যদি আমাকে প্রশ্ন করত যে আগামী নির্বাচনে জামাতে ইসলামী কি সরকার গঠন করার মতো কি আসন পাবে কিনা, আমার জবাব ছিল পাবে না। অর্থাৎ জামাতে ইসলামীকে গত ৬ মাস আগেও আমি এই নির্বাচনে বিএনপির সঙ্গে ফাইট দিয়ে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার মতো দল আমি মনে করিনি। কিন্তু বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমার ধারণা পাল্টে গেছে। এখন আমার জবাব হইল, জামাত ইসলামী বিএনপির শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে এবং আগামী নির্বাচনে একটা ভালো ফাইট হবে এবং এখান থেকে যে কেউ জয়লাভ করে আসতে পারে। অনেকেই বিশ্বাস করেন জামাত ইসলামীও আগামী সরকার গঠন করতে পারে। সেই বিশ্বাস হয়তো কেউ কেউ অতিরঞ্জিত মনে করতে পারেন, তবে এই বিশ্বাসের অন্তত কিছুটা হইলেও রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি হয়েছে। কিছুদিন আগে আমি একটা জায়গায় গিয়েছিলাম, আমার সামনে একজন ব্যক্তি আরেকজনকে কল করেছে। আমি যে ব্যক্তির কাছে গিয়েছি তার কাছে ওই বিদেশি একটি মিশন থেকে কল করা হয়েছে, বিদেশের বাংলাদেশি মিশন, সেখানে তিনি চাকরি করেন। তিনি কল করে জানতে চাচ্ছেন যে বাংলাদেশে কি জামাত ইসলামী ক্ষমতায় আসছে কিনা। অর্থাৎ তিনি যেখানে চাকরি করেন, যেই দেশটিতে তিনি রয়েছেন বা যে মিশনের সঙ্গে তিনি যুক্ত রয়েছেন, সেখানে জামাত ইসলামীকে নিয়ে আলাপ আলোচনা চলছে এবং যেই সব বিদেশির সঙ্গে তার কথা হচ্ছে সেখানে জামাত ইসলামীকে নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। এটা হইল একটা মেসেজ। গত কয়েকদিনের যে রাজনৈতিক পরিস্থিতি, জামাত ইসলামীর সঙ্গে বিদেশি দূতাবাসের হাই কমিশনের কর্মকর্তারা দেখা করছেন এবং জামাতে ইসলামী সরকারে গেলে কিভাবে রাষ্ট্র পরিচালনা করবেন, তাদের আইডিওলজি কী, তারপরে তারা নারীদেরকে কিভাবে দেখবেন, তারা শরিয়া আইন নিয়ে কী ভাবছেন, এইসব বিষয় নিয়ে কথাবার্তা বলা হচ্ছে। জামাতে ইসলামীও ভারতকে এক ধরনের বার্তা দেওয়ার চেষ্টা করছে যে তারা শরিয়া আইন এখানে বাস্তবায়ন করবে না এবং এরা একটা মধ্যপন্থী রাজনীতি করার চেষ্টা করবে, যেটা কিছুটা ইসলাম ঘেঁষা। এই হইল রাজনৈতিক পরিস্থিতি। শিবিরের একজন নেতা, সেক্রেটারি বড় পদেই, তিনি একটি কথা বলেছেন, নুরুল ইসলাম সাদ্দাম, যে আগামী নির্বাচনে জামাতে ইসলামী 160টি আসন পেতে পারে, এটা আমাদের বিশ্বাস করতে হবে, বিশ্বাস করা প্রয়োজন, এরকমই বলছেন। পাশাপাশি আমরা যে ডাকসু এবং জাকসুতে যে নির্বাচন দেখেছি, আগামীতে রাকসু তারপরে চাকসুতে নির্বাচন হবে। ডাকসু জাকসু দিয়ে ইতিমধ্যেই আমাদের মধ্যে একটা ধারণা তৈরি হয়েছে জামাত শিবিরের অবস্থান এখন কোথায়। সেই জায়গা থেকে জামাতকে নির্বাচনে হারিয়ে দেওয়া বা জামাতকে আগামী নির্বাচনে কাউন্ট না করা এক ধরনের বোকামি। এখন প্রশ্ন হইল, জামাতের ভোট কি বেড়েছে না কমেছে? আমি গত যে জামাতের যেসব নির্বাচনগুলোতে অংশগ্রহণ করেছে সেগুলোর সঙ্গে একটু তুলনা করব। জামাতের আপনি যদি দেখেন 1990 সালের, আমি 90 সালের আগের যে নির্বাচন 86 নির্বাচনে যে অংশগ্রহণ করেছে আমি সেটা নিয়ে কথা বলবো না। 90 সালের যে নির্বাচনে জামাত অংশগ্রহণ করেছে, জামাতের কোথায় কত ভোট আমি সেই হিসাবটাই, সেই অনুমানটাই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। 90-এ যখন তারা নির্বাচনে অংশগ্রহণ করেছিল তখন তাদের ভোট ছিল 12%। খুব ইন্টারেস্টিংলি 96-এ এসে এটা কমে গেছে, এটা 8% হয়ে গেছে। 2001-এ এসে 4, 2008-এ এসে 4। আমি যদি আসন ভিত্তিক বলি, 1991 সালে জামাতের আসন ছিল 18টি, 1996 সালে 3 আসন, 2001 সালে 17 আসন, 2008 সালে 2 আসন। অর্থাৎ জামাতের আসন কমেছে। তবে এই ক্ষেত্রে এই যে আসনটা কম দেখা যাচ্ছে, এই ক্ষেত্রে তারা বিভিন্ন সময় যে অ্যালাই করেছে, জোট করে যে নির্বাচন করেছে, সেগুলোর ইম্প্যাক্ট পড়েছে। তবে 2001 সালে তারা তুলনামূলকভাবে ভালো করেছে নির্বাচন। এবার একটু আসা দরকার জামাতের কোথায় কত ভোট, এটা খুবই ইন্টারেস্টিং। জামাতের কোন এলাকাগুলোতে জামাতের শক্তি বেশি, এটার জন্য যে আসলে জামাতের কোন এলাকাগুলোতে তাদের সবচেয়ে বেশি এমপি নির্বাচিত হয়েছে সেটা দেখলে কিছুটা বোঝা যাবে। আমি একটু 2017 সালে, যেহেতু তাদের 17 জন এমপি নির্বাচিত হয়েছেন, আমি একটু দেখি 2017 সালে তারা কোন কোন আসন থেকে জয়লাভ করেছেন। অধ্যাপক আবদুল্লাহ আল কাফি, দিনাজপুর 1 আসন। অধ্যক্ষ মাওলানা আজিজুর রহমান চৌধুরী, দিনাজপুর 6। অর্থাৎ দিনাজপুরের 2টা আসন থেকে তারা জয়লাভ করেছে। মিজানুর রহমান চৌধুরী, নীলফামারী 3, উত্তরবঙ্গ। মাওলানা আব্দুল আজিজ, গাইবান্ধা 1, উত্তরবঙ্গ। উত্তরবঙ্গে 4টা আসন এখন পর্যন্ত আমরা পাইলাম। মাওলানা মতিউর রহমান নিজামী, পাবনা 1। মাওলানা আব্দুস সুবহান, পাবনা 5। মাওলানা এস.এম. শাহাদাত হোসেন, যশোর 2। মুফতি মাওলানা আব্দুস সত্তার, বাগেরহাট 4।
অধ্যাপক মিয়া গোলাম ফরওয়ার খুলনা 5, অধ্যক্ষ শাহ মোহাম্মদ রুহুল কুদ্দুস খুলনা 6, অধ্যক্ষ মাওলানা আব্দুল খালেক সাতক্ষীরা 2, মাওলানা SM রিয়াসত আলী সাতক্ষীরা 3, মাওলানা গাজী নজরুল ইসলাম সাতক্ষীরা 5, মাওলানা দেলোয়ার হোসেন সাইদি ফিরোজপুর 1, মাওলানা ফরিদউদ্দিন চৌধুরী সিলেট 5, মাওলানা সৈয়দ মোহাম্মদ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এখন যিনি হচ্ছে নায়েবে আমির কুমিল্লা 12, শাহজাহান চৌধুরী চট্টগ্রাম 14। আপনারা কি এই আইডিয়াটা পেয়েছেন? সাতক্ষীরায় একক আধিপত্য রয়েছে জামাতের, পাশাপাশি খুলনা অঞ্চলগুলোতে জামাতের ব্যাপক আধিপত্য রয়েছে এবং ব্যাপক ভোটার রয়েছে। খুলনার জেলাগুলোতে বাগেরহাট বলেন, খুলনা বলেন, তারপরে সাতক্ষীরা বলেন, মেহেরপুর বলেন, মেহেরপুরের দিকে একটু কম, অন্যান্য কুষ্টিয়াতেও কিছুটা কম, কিন্তু বাকি জেলাগুলোতে মানে তুলনামূলক কম, বাকি জেলাগুলোতে জামাতের ব্যাপক ভোট রয়েছে। এর বাইরে আপনি যদি দেখেন দিনাজপুরে তাদের 2 জন জয়লাভ করে এসেছে এবং গোটা উত্তরবঙ্গে তাদের বেশ কয়েকজন প্রার্থী 2001 সালের নির্বাচনে জয়লাভ করে এসেছে। আপনি বলতে পারেন তখন তো বিএনপির সঙ্গে জোট ছিল, জোট না থাকলেও তারা ওই সময় ওই পরিমাণ ভোট এবং তারা আসন পেত, এটা হলো চরম বাস্তবতা। এই তো গেল 2001 সনের নির্বাচন। 1991 সালেও তাদের 18 জন প্রার্থী জয়লাভ করেছে, 18 জন এমপি হয়েছে। আমি প্রপার তথ্যটা পাইনি আসলে কোন আসনে কে জয়লাভ করেছে, তবে ঘুরে ফিরে এই আসনগুলো বা হচ্ছে এই জেলার আসনগুলোই হবে। আপনি যদি 2008 সালে দেখেন কক্সবাজার এবং চট্টগ্রাম 14, কক্সবাজার 2 এবং চট্টগ্রাম 14, অর্থাৎ 2001 সালের নির্বাচনেও তাদের চট্টগ্রামে একজন জয়লাভ করেছেন। 2018 সালেও চট্টগ্রাম অঞ্চলে তাদের দুজনই হচ্ছে এমপি হয়েছিলেন, কিন্তু ওই 2 জনই চট্টগ্রাম অঞ্চল থেকে হয়েছেন। 1996 সালে 3 জন এমপি হয়েছিলেন, একটা নীলফামারী 3, একটা সাতক্ষীরা 2, ফিরোজপুর 1। খুব খারাপ পরিস্থিতিতেও তারা হচ্ছে সাতক্ষীরাতে একটি আসন পেয়েছে। অর্থাৎ খুলনা অঞ্চলে তাদের কি অবস্থা এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। পাশাপাশি আপনার উত্তরবঙ্গের জেলাগুলোতে জামাতের ব্যাপক ভোট রয়েছে। গত কয়েক বছরে জামাতের উপর যে নিপীড়ন হয়েছে বা জামাত যে রাজনৈতিকভাবে যে ত্যাগ স্বীকার করেছে, এর মধ্য দিয়ে নোয়াখালী বলেন, তারপরে কুমিল্লা অঞ্চল বলেন, চট্টগ্রাম বিভাগীয় অঞ্চল বলেন, চট্টগ্রামে জামাতের ব্যাপক ভোট রয়েছে, চট্টগ্রাম বিভাগে বরিশাল অঞ্চলে জামাতের ভোট বেড়েছে, সবগুলো অঞ্চলেই জামাতের ভোট বেড়েছে। এই ভোট বেড়ে আসলে কোন জায়গায় পৌঁছেছে এটা আসলে আমরা নির্বাচন ছাড়া বুঝতে পারতেছি না। কিন্তু এই যে ডাকসুতে, ঢাকা বিশ্ববিদ্যালয়তে জামাতের কী পরিমাণ ভোট বেড়েছে এটাকে আমরা আদৌ নির্বাচনের ফল প্রকাশের আগ পর্যন্ত কি বাংলাদেশের কেউ আঁচ করতে পেরেছে? এই গ্যারান্টি কেউ দিতে পারবেন যে আমি আজ করতে পেরেছি জামাত শিবির হচ্ছে সাদিক কায়েম কিংবা হচ্ছে SM ফরহাদ বা তাদের প্যানেলের 28 জনের 23 জনই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জয়লাভ করে আসবে? এই আন্দাজ কেউ করতে পারেনি, এই অনুমানের ধারে কাছেও কেউ যাইতে পারেনি। অর্থাৎ সেই জায়গা থেকে জামাতে ইসলামী যে আগামী নির্বাচনে যে বাজিমাত করবে না, সেই যে বিশ্বাস অনেকে করা শুরু করছেন সেটাকে আপনি উড়িয়ে দিতে পারবেন না, এটাকে আপনাকে কাউন্ট করতেই হবে। বিএনপিও ইতিমধ্যে কাউন্ট করছে, এটা হচ্ছে চরম বাস্তবতা। এখন প্রশ্ন হলো জামাতের দুর্বলতার জায়গাও রয়েছে। জামাতের উপর আওয়ামী লীগ নিপীড়ন চালিয়েছে, গত কয়েক বছর তারা নির্যাতিত হয়েছে, সেই নির্যাতনের সুবিধা এবং সুফল তারা ভোগ করছে। পাশাপাশি এই আন্দোলনে তারা হচ্ছে নিজেদের জীবন বাজি রেখেছে, এটা তারা খুব ভালোভাবে প্রচার করেছে। এই দিক দিয়েও হচ্ছে অনেকেই তাদেরকে এটার ক্রেডিট দেয় এবং শিবিরই হচ্ছে মূল ফোর্স হিসাবে কাজ করেছে বলে কেউ কেউ মনে করে থাকে, এটা অনেকেই বলে থাকেন। আমি মানুষের ধারণা নিয়ে কথা বলছি, আমি এর বাইরে আমার নিজে বা হচ্ছে এই যে জামাতকে নিয়ে আমি কোনো উচ্চাকাঙ্ক্ষা দেখাচ্ছি না, মানুষের ধারণা নিয়ে। আমি অনেক মানুষের সঙ্গে কথা বলেছি এবং জাকসু আসলে আমাকেও আমার নিজেকেও আমার মত পাল্টাইতে বাধ্য করেছে। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে যে পরিস্থিতি দেখতে পাচ্ছি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে যে পরিস্থিতি দেখতে পাচ্ছি, এগুলোর মধ্য দিয়ে আমাকে ধারণা করতে আমি বাধ্য হচ্ছি আগামী নির্বাচনে জামাত শক্ত প্রতিপক্ষ হবে। পাশাপাশি যখন শিবিরের সেক্রেটারি বলছেন যে হচ্ছে 160 আসনে তারা জয়লাভ করতে পারেন, এরকম বিশ্বাস তাদের করা উচিত, করা দরকার, তখন আপনাকে মানতেই হবে যে হচ্ছে নিশ্চয়ই তিনি কোনো তথ্যের বাইরে তিনি এরকম কোনো কথা বলছেন না। পাশাপাশি
আমাদের কিছুদিন আগে এনসিপির একজন নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি তিনিও বলেছিলেন যে হচ্ছে আগামী নির্বাচনে 100টির বেশি আসন পাবে হচ্ছে এনসিপি। অর্থাৎ এনসিপি যদি 100টি পায় এবং নুরুল ইসলাম সাদ্দামের তথ্য যদি আমি সঠিক ধরি, তারা যদি 160টি পায় তাহলে বিএনপি পাচ্ছে 40টি আসন। এটা হচ্ছে মানে একটা জোকের মতো বললাম আর কি। কিন্তু আগামী নির্বাচনে আপনি জামাতকে শক্তভাবে কাউন্ট করতে হবে এবং তাদের নানা ধরনের দুর্বলতা থাকতে পারে, তাদের ইসলামী রাজনীতি নিয়ে এক ধরনের মানুষের প্রচারণা থাকতে পারে, নেতিবাচক প্রচারণা থাকতে পারে, তাদের দিক থেকে স্ট্রং প্রচারণা থাকতে পারে, পাশাপাশি তাদের 71 বিরোধিতা নিয়েও তো মানুষের মধ্যে চরমভাবে মানুষ যে এখনও যে তারা ক্ষমা চায়নি এটা নিয়েও ব্যাপক সমালোচনা রয়েছে। সেই সব বাদ দিলেও জামাতের অন্তত ভোট কয়েক শতাংশ বেড়েছে এবং সেই সব দিয়ে তারা হচ্ছে বিএনপির সঙ্গে শক্ত একটা ফাইট দেবে বলে আমি অন্তত দেখতে পাচ্ছি। আমি এই নির্বাচনী বিষয়ে আরও আলোচনা করব আগামী ভিডিওগুলোতে। আমি আসলে কোথায় কার শক্তি বেশি এইসব নিয়েও আমি তুলনামূলক আলোচনা করব। আপাতত আমি নুরুল ইসলাম সাদ্দামের এই বিষয়টাকে আমার মনে হয়েছে যেহেতু শিবিরের একজন সেক্রেটারি এটা বলেছেন, এটা নিয়ে কথা বলা দরকার। তবে তারা এটা বিশ্বাস করা শুরু করেছে যে হচ্ছে জামাত আগামী নির্বাচনে ভালো করতে পারে। এই বিশ্বাসটাই তাদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। আর পাশাপাশি আওয়ামী লীগের মতো বড় দল না থাকার কারণে জামাত এখানে ভালো এজ পাবে, এটা একেবারেই বাস্তবতা। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।